আমন্ত্রণ এসএটিভি দুপুরের সংবাদে, সঙ্গে আছি আমি ফাতারা সুরভি। শুরুতেই বিআরবি শিরোনাম। বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনারে লাখি আখন্দের শেষ শ্রদ্ধা নিবেদন। নিজের কর্মে বেঁচে থাকবেন গুণী এই শিল্পী, বললেন বিশিষ্টজনরা। ঝিনাইদহে জঙ্গি আস্তানায় অপারেশন সাউথ-প চলছে। গোটা এলাকা ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। সরিয়ে নেওয়া হচ্ছে আশপাশের বাসিন্দাদের। হাওর অঞ্চলের পানিতে কমেছে অক্সিজেনের মাত্রা, তবে টাঙ্গুয়ার হাওরের পানি এখনো ভালো, জানালেন বিশেষজ্ঞরা। মাছ খেলে ডায়রিয়ার আশঙ্কা। লঘুচাপের প্রভাবে দেশের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি, আরও কদিন অব্যাহত থাকার পূর্বাভাস। বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড়। বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রখ্যাত সঙ্গীত শিল্পী লাখি আখন্দকে শেষ শ্রদ্ধা জানালেন সর্বস্তরের মানুষ এবং শিল্পীরা। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এর মাঝেও কিংবদন্তি সঙ্গীত শিল্পী ও মুক্তিযোদ্ধা লাখি আখন্দকে শেষ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নামে তারকা শিল্পী ও সাধারণ মানুষের ঢল। লাখি আখন্দকে শ্রদ্ধা জানাতে এসে বিশিষ্টজনরা বলেন, তার গান এদেশের মানুষ চিরকাল মনে রাখবে। এর আগে আরমানিটোলায় কিংবদন্তি সঙ্গীত শিল্পী ও মুক্তিযোদ্ধা লাখি আখন্দের প্রথম জানাজা শেষে মরদেহ নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। বেলা 11টা থেকে সেখানে সর্বস্তরের লোকজন শিল্পীর প্রতি শেষ শ্রদ্ধা জানান। 11:20 দিকে তাকে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয়। এখানে পরিবারের সদস্য স্বজন ছাড়াও হাজির হন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, টিভি ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর, সঙ্গীত শিল্পী নকিব খান, খুরশিদ আলম, ফকির আলমগীর, গীতিকবি শহীদুল্লাহ ফরাইজি, কবির বকুল সহ অনেকেই। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে তাকে নিয়ে যাওয়া হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। সেখানে লাখি আখন্দকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। মনে রাখতে হবে, লাখি হলেও পক্ষে বাংলাদেশকে ধারণ করে পক্ষে বাংলাদেশকে নিয়েই উনি তার শিল্প চর্চা করতেন। এই দেশের শিল্পী সমাজ, এই দেশের সঙ্গীত অনুরাগী মানুষ, সরকার, প্রধানমন্ত্রী সবাই তার পাশে দাঁড়িয়েছিলেন। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হয়েছে লাখি আখন্দের মরদেহ। সেখানে দ্বিতীয় জানাজা হওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী এসকে সৌরভ, চলে যাচ্ছি তার কাছে। সৌরভ, সঙ্গীত শিল্পী লাখি আখন্দের দ্বিতীয় জানাজা কি শেষ হয়েছে? সবশেষ খবর আমাদের জানান। ধন্যবাদ সুরভি। আমি এখন দাঁড়িয়ে আছি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে। আর কিছুক্ষণ পরেই এখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এই মাত্র জোহরের নামাজ শেষ হয়েছে, আর জোহরের নামাজের শেষে নামাজের পরেই আমাদের এখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর এখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। সেখানে দাফন করা হবে সুরের বরপুত্র লাখি আখন্দকে। সুরভি, এর আগে আমি সকাল থেকেই প্রথম জানাজায় ছিলাম আর্মিটোলা খেলার মাঠে। ওখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ নিয়ে আসা হয় সর্বস্তরের শ্রদ্ধা জানানোর জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে। কেন্দ্রীয় শহীদ মিনারে সবাই এখানে সংস্কৃতি মন্ত্রী, তথ্যমন্ত্রী সহ রাজনৈতিক সামাজিক ব্যক্তিত্ব, সহকর্মী সবাই তাকে গভীর শ্রদ্ধা জানান। শেষ শ্রদ্ধা এখানে নিবেদন। এখন কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হচ্ছে। এর আগে শুক্রবার দুপুরেই অসুস্থতা অনুভব করেন তিনি। তারপর সন্ধ্যায় মিটফোর্ড হসপিটালে নেওয়ার পরে সন্ধ্যা 6:30টায় তিনি ইন্তেকাল করেন। আর আসলে এই সঙ্গীতের এই বরপুত্রকে নিয়েই সবাই বলেছেন যে তার যত সৃষ্টি আছে সবগুলোকে সংরক্ষণ করা হবে। এছাড়াও আসলে সঙ্গীতায়োজনে তার যে অবদান সেটা অনেকেই শ্রদ্ধাভরে স্মরণ করেছেন। আর জানাজা অলরেডি এখন শুরু হয়ে গেছে। সুরভি, আপডেট, হ্যাঁ, আমার কাছে আপডেট এই পর্যন্তই। সুরভি। সৌরভ, আপনাকে ধন্যবাদ। ঝিনাইদহের পোড়াহাটি গ্রামের জঙ্গি আস্তানায় চলছে অপারেশন সাউথ-প। গোটা এলাকা ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল থেকে মাইকিং করে এলাকার লোকজনদের নিরাপদ জায়গায় সরে যেতে বলা হয়েছে। পুলিশ জানায়, সকালে ঢাকা থেকে পুলিশের বিস্ফোরক বিশেষজ্ঞ দল ঝিনাইদহে পৌঁছানোর পর অভিযানের প্রস্তুতি শুরু হয়। বৃষ্টির কারণে অভিযান শুরু হতে একটু দেরি হয়। ঘরের ভেতর বিপুল পরিমাণ বিস্ফোরক, বোমা, অস্ত্র এবং গুলি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কাউন্টার টেরোরিজমের 2টি ইউনিট, র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই এলাকা ঘিরে রেখেছে। এদিকে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ায় ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তার কারণে বাড়ির বাইরে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। জঙ্গি আস্তানায় অভিযানের সবশেষ খবর জানতে টেলিফোনে কথা বলছি প্রতিনিধি ফয়সাল আহমেদের সঙ্গে। ফয়সাল, অপারেশন সাউথপো কখন শুরু হয়েছে, বিস্তারিত জানান। আমি ঘটনাস্থল থেকে 500 গজ দূরে আছি। এখানে আপনার খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহমেদ আছেন। তিনি জানান সকাল 9টা 15 মিনিট থেকে অপারেশন পি অর্থাৎ দক্ষিণের থাবা নামের যে অপারেশন টিম কাজ করছে, সেই অপারেশন টিম আপনার কাজ চলাকালে 4টি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে, খুব শক্তিশালী বোমা। সর্বশেষ বোমাটি বিস্ফোরণ ঘটেছে 1টা 7 মিনিটে এবং এলাকায় এই বোমার বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে লোকজন দিক বিদিক ছোটাছুটি করছে এবং এই এলাকায় 144 ধারা জারি করা হয়েছে জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে, যানবাহনের নিরাপদ রক্ষার্থে। এখানে 400 জন পুলিশ এই এলাকা ঘিরে রেখেছে। এর মধ্যে খুলনা রেঞ্জের পুলিশ আছে, পিবিআই আছে, এলআইসি, ঝিনাইদহ পুলিশ, র্যাব সকলেই আছে। এখানে যে সকল উদ্ধার করা হয়েছে তার ভিতরে 17টি কন্টেনার, হাইড্রোজেন পাওয়ার অক্সাইড, পিস্তল 1টি আছে, 7 রাউন্ড গুলি, 15-16টি জেহাদি বই সহ বিভিন্ন ধরনের বিস্ফোরক। বর্তমানে পরিস্থিতি এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং পুলিশ তাদের কাজ করছে এবং বিস্ফোরক দল ঘটনাস্থলে আছেন। আমাদেরকে বলেছেন খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহমেদ 3টার দিকে আমাদেরকে প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিস্তারিত জানানো হবে। রবি, সর্বশেষ আমার কাছে ছিল এই খবর। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ, মৌলভীবাজার ও নেত্রকোনার হাওরের পানি পরীক্ষা শেষ করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের 3 সদস্যের প্রতিনিধি দল। পরীক্ষা শেষে তারা জানিয়েছেন বেশিরভাগ হাওরে অ্যামোনিয়া গ্যাসের পরিমাণ বেড়ে গেছে, কমেছে অক্সিজেনের মাত্রা। তবে টাঙ্গুয়ার হাওরের পানি এখনও ভালো আছে। দূষিত হাওরের পানি খেলে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা আরও জানান বেশিরভাগ হাওরের পানি এখনও দূষিত আছে, তবে বৃষ্টিপাত বেশি হলে পানি স্বাভাবিক মাত্রায় ফিরে আসবে বলেও জানান তারা। সেই ধানটা পচে যায়, পচার ফলে আপনার অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হয়েছে এবং অক্সিজেন স্বল্পতা দেখা দিয়েছে এবং ধান গাছ পচার ফলে ধান গাছের যে দুর্গন্ধ এবং এই অ্যামোনিয়া গ্যাসের অক্সিজেনের স্বল্পতার কারণে মাছগুলো মারা গিয়েছে। অসময়ে অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সবকটি হাওরের ফসল তলিয়ে নিঃস্ব হয়েছেন কৃষকরা। এখন অনাহার অর্ধাহারে দিন পার করছেন তারা। মৌলভীবাজারে শুধু বড় ফসল নষ্ট হয়ে সরকারিভাবে 120 কোটি 70 লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে। আর নেত্রকোনায় কৃষি ঋণ নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। তারা পূর্ণ ঋণ মওকুফ করে আগাম ঋণ দেওয়ার দাবি জানিয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরও জানাচ্ছেন সুমাইয়া অর্থী। সুনামগঞ্জের 11 উপজেলার বড় 47টি হাওরের 82 ভাগ ফসল অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে নষ্ট হয়েছে। সরকারি হিসেবে 1,37,000 হেক্টর হাওরের বড় ফসল তলিয়ে যাওয়ায় প্রায় 2,000 কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের সদস্যরা মানবেতর জীবনযাপন করছে। ফাইনাল হয়ে গেছে, অন্য পাশার তো কোনো উপায় নাই। এখন আমরা খাওয়ার কি ব্যবস্থা আর গরু বাসের কি ব্যবস্থা করি? সুজন সম্পাদক সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণার দাবির সাথে একমত পোষণ করেছেন। যারা আজকে সর্বশান্ত হয়েছে, আমি আমার পক্ষ থেকে, সুজনের পক্ষ থেকে তাদের প্রতি সমবেদনা জানাই। মৌলভীবাজারের হাকালুকি, কাউয়াদিঘি ও হাইল সহ বিভিন্ন হাওরের বোরো ধান তলিয়ে পচে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 120 কোটি 70 লাখ টাকা। এ পর্যন্ত জেলার 30,830টি বোরো চাষি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সকলটা ধান টান মরিয়া, মাছও নাই, এরপরে ধানও ফানিয়া খাইয়া গেছে। এই পাবলিক হাজার লক্ষ লক্ষ কৃষকের ক্ষতি। কৃষি বিভাগ বলছে আউশ উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে 5,000 হেক্টর জমি বেশি চাষ করলে এ ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে। এই ক্ষতির পরিমাণ 32-34 টাকা কেজি মূল্যে আমরা মূল্য নির্ধারণ করেছি। এতে মূল্য যে ক্ষতি পরিমাণ হয়েছে তা হচ্ছে 120 কোটি 70 লক্ষ টাকা। নেত্রকোনা জেলা প্রশাসনের তথ্য মতে প্রায় 50,000 হেক্টর বোরো ধান পুরোপুরি নষ্ট হয়ে গেছে। দিশেহারা হয়ে পড়েছেন প্রায় 1,20,000 কৃষক। 10 টাকা কেজি চাল আমরা সারা বছর খেতে পারলে আমরা বাচ্চা বলাবার নিয়ে বসবাস করতে পারবো। এখন সরকারের কাছে আমরা সাহায্য চাই।
সরকারিভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। জেলা প্রশাসনের পক্ষ থেকে 21 লক্ষ টাকা এবং 215 মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের চাহিদা অনুযায়ী সহযোগিতা প্রদানে সংশ্লিষ্টরা শিগগিরই পদক্ষেপ নেবে এমন প্রতীক্ষায় হাওরবাসী। সুমাইয়া অর্থী, এসটিভি নিউজ ডেস্ক। লঘুচাপের প্রভাবে দেশের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। এমন আবহাওয়া আরও কয়েকদিন অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পাহাড়ি এলাকায় জারি করা হয়েছে ভারী বর্ষণ ও ভূমিধসের সতর্কতা। এদিকে বায়ুচাপের তারতম্যে সাগর উপকূলে ঘন মেঘ সৃষ্টি হয়েছে। সমুদ্র বন্দরগুলোকে দেওয়া হয়েছে ৩ নম্বর সতর্কতা সংকেত। আরও জানাচ্ছেন জুনায়েদ আলী সাকি। কখনো গুড়ি আবার কখনো মুষলধারে আষাঢ়ে বৃষ্টি নেমে এসেছে বৈশাখে। গত দুদিন ধরে মেঘে ঢাকা রয়েছে দেশের বেশিরভাগ এলাকা। রাজধানীতেও বৃষ্টি হচ্ছে থেমে থেমে। বৃষ্টির কারণে নেই বৈশাখের খরতাপ। দেশের বেশিরভাগ এলাকার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেছে 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তাই জনজীবনে অনেকটা স্বস্তি। তবে বৃষ্টি ভেজা আবহাওয়ায় কিছুটা বাধাগ্রস্ত স্বাভাবিক জীবনযাত্রা। মানুষের দুর্ভোগটা অনেকটাই বেশি হঠাৎ বৃষ্টিতে। তবে স্বস্তি আছে যে একটু ঠান্ডা লাগতেছে। না, বৃষ্টি এখন একটু কমছে, যখন যায় তখন অনেক বৃষ্টি ছিল। যে গরম পড়ছে তাতে বর্ষায় কিন্তু আমরা খুবই আরাম পাচ্ছি, কিন্তু আবার কষ্ট হচ্ছে, চলাচল দিতে কষ্ট হচ্ছে। বাসে উঠতে সমস্যা বৃষ্টি নামলে। বৃষ্টি ভেজা এমন আবহাওয়া আরও দুদিন অব্যাহত থাকার কথা জানালো আগারগাঁও আবহাওয়া অফিস। এখন যে সিস্টেমটা যেটা চলছে আর কি, আমরা আশা করছি সারা দেশে 23 এবং 24 এপ্রিল পর্যন্ত এই সিস্টেমটা বিভিন্ন সময় বৃষ্টি হবে এবং ঝড় বাতাস হবে। তবে উত্তর পূর্বের পাহাড়ি এলাকায় বৃষ্টি আরও কয়েকদিন থাকতে পারে, তাই জারি করা হয়েছে ভারী বর্ষণ ও ভূমিধসের সতর্কতা। মেঘ বৃষ্টির কারণে চলতি মাসে তাপপ্রবাহের সম্ভাবনা নেই বলে জানান এই আবহাওয়াবিদ। জুনায়েদ আলী সাকি, এসটিভি, ঢাকা। 63 বছর পর অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সমিতি নির্বাচন। এতে এই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন শিক্ষকরা। পাশাপাশি নির্বাচন চলছে গভর্নিং বডিরও। এ নিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা গেছে অভিভাবকদের মাঝে। বিস্তারিত রুবিনা মুস্তফার প্রতিবেদনে। মেঘলা আকাশ, থেমে থেমে হচ্ছে বৃষ্টি। এর মাঝেও যেন উৎসাহ উদ্দীপনার অভাব নেই ভোটারদের। দীর্ঘদিন পর ভিকারুন্নেসা স্কুল ও কলেজের শিক্ষক ও অভিভাবকদের নির্বাচনে ব্যাপক সাড়া ফেলেছে সবার মাঝে। এবার ভিকারুন্নেসা স্কুল ও কলেজের 4টি ক্যাম্পাসে এই নির্বাচন হচ্ছে। মোট ভোটার সংখ্যা 26,000। মোট বুথ রয়েছে 61টি। অভিভাবক ও শিক্ষক মিলে 60টি পদে লড়ছেন 42 জন প্রার্থী। সকাল 10টা থেকেই শুরু হয় ভোট গ্রহণ। যারা এই স্কুলের প্রতিদ্বন্দ্বিতা করছেন সবাই খুব কোঅর্ডিনেট এবং সবাই খুব শিক্ষিত একটা সমাজ। আমি এক কথা বলতে পারি, তারা ভেরি নাইস, ইন্টেলিজেন্ট, ইন্টেলেকচুয়াল, জেন্টেল অ্যান্ড স্কলার রিয়েলি। কথা যদি না থাকে সহজে কিন্তু ঢুকতে পারি না। তো এই ব্যাপারে একটা অভিভাবক প্রতিনিধি থাকলে তাদের কাছে মনে কথাটা বললে, তারপরে সমস্যা কোনো থাকলে স্কুলের আমাদের বাচ্চাদের কোনো সমস্যা থাকলে সেটা অন্তত বলতে পারি, এই সুবিধাটা পাই না। এই ধরনের নির্বাচন যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রয়োজন বলে মনে করেন অভিভাবক ও শিক্ষক প্রতিনিধিরা। আমাদের অবশ্যই কাম্য থাকে যেন শিক্ষিত, মার্জিত এই ধরনের লোকজন যদি প্রতিষ্ঠানের কর্ণধার হন এবং যিনি চেয়ারম্যান হবেন উনিও যদি এই ধরনের মানুষ হন, তাহলে একটা শিক্ষা প্রতিষ্ঠান খুব সুন্দর এবং স্মুথলি চলতে পারে। আমি এখন বিশ্বাস করি একটা নিয়মতান্ত্রিক গভর্নিং বডি আসছে। এখন স্কুলের মান উন্নয়ন হবে, পড়ালেখার মান উন্নয়ন হবে, সব মিলে স্কুলটা একটা উন্নতির দিকে এগিয়ে যাবে। নির্বাচন হলে স্কুলের উন্নয়নমূলক কাজ হবে এবং শিক্ষকদের বেতন ভাতা, সরকারের যে এমপি কোটা সেটা বৃদ্ধি করা হবে এবং ভোট কেন্দ্রগুলোতে সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার। অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও নিয়োজিত আছেন। ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রয়োজন সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তবে বিকেল 4টায় শেষ হবে ভোট গ্রহণ। বিজয়ীরা এই শিক্ষা প্রতিষ্ঠানের কল্যাণে এক হয়ে কাজ করবে বলে মনে করেন শিক্ষক ও অভিভাবকরা। রুবিনা মুস্তফা, এসটিভি, ঢাকা। বিএনপি যতই হুমকি ধামকি দিক, আগামী সংসদ নির্বাচনে তাদের অংশগ্রহণ করতেই হবে। আর নির্বাচনে অংশ না নিলে তাদের নিবন্ধন বাতিল হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। দুপুরে রংপুরের নিজ বাসায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। ইলেকশন করতে বাধ্য, নাহলে রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে।
কথা বলছে ইলেকশন তারা করতে হবে তাদের। উনি কথা দিয়েছেন যে এটা করবেন। উনি উত্তরপ্রদেশের নির্বাচন জেতার পর উনি শক্তি আর বৃদ্ধি পেয়েছে, বিজেপির শক্তি বৃদ্ধি পেয়েছে। উনি বলছেন হাসিনা ক্ষমতা থাকার মধ্যেই এটা হবে। আমি বিশ্বাস করি সেটা হবে। খালেদা জিয়াকে রাজাকার ও জঙ্গিদের দোসর বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সকালে রাজধানী গুলিস্তান 0 পয়েন্ট এলাকায় জাসদের জঙ্গি বিরোধী মানববন্ধনে তিনি কথা বলেন। জঙ্গি দমনের যুদ্ধ চূড়ান্ত করতে হলে জঙ্গিদের ঘাঁটিঘুঁটি নিশ্চিহ্ন এবং নির্মূল করতে হবে। অপরদিকে জঙ্গির দোসর পৃষ্ঠপোষক রাজনৈতিক বন্ধু বিএনপি এবং খালেদা জিয়াকে সম্পূর্ণভাবে বর্জন করতে হবে। এটা কঠিন কাজ, কিন্তু এই কঠিন কাজ যদি আপনারা ঠিক না করতে পারি তাহলে হত্যা খুনের রাজনীতি অব্যাহত থাকবে। বিকাশমান পর্যটন শিল্পে আগামী 20 বছর নেতৃত্ব দেবে এশিয়া, এমন তথ্য উঠে এসেছে জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা UNWTO এর 2030 অভিমুখী পর্যটন বিষয়ক গবেষণায়। এজন্য এশিয়ার পর্যটন শিল্পকে দিতে হবে নতুনভাবে কাঠামো। তাই একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরির দাবি এই অঞ্চলের পর্যটন শিল্প সংশ্লিষ্টদের। এম বাদশার প্রতিবেদন। এশিয়ার পর্যটন শিল্প একসময় নির্ভরশীল ছিল ইউরোপ ও উত্তর আমেরিকার পর্যটকদের ওপর। এখন এই অঞ্চলেই বেড়ে গেছে ভ্রমণকারীদের সংখ্যা। নিজ দেশ ছাড়াও তারা ঘুরছে গোটা বিশ্ব। এর প্রধান কারণ চীন, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া ও ভারতের মধ্যবিত্ত শ্রেণীর উত্থান। এশিয়ার বহির্মুখী পর্যটকদের নানা কারণেই নতুন ধরনের চিন্তাভাবনা শুরু করছে বিশ্বের পর্যটন সংশ্লিষ্টরা। তাদের মতে বহির্মুখী চীনা পর্যটকের সংখ্যাই 2020 সালের মধ্যে পৌঁছাবে 100 মিলিয়নে। এরই মধ্যে তারা চ্যালেঞ্জে ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্রকে। এমন প্রেক্ষাপটে এই অঞ্চলের পর্যটন বিকাশের ভাবনা আরও জোরদার করার সময়ের দাবি বলে মনে করছেন এই অঞ্চলের পর্যটন সংশ্লিষ্টরা। তাই ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান এবং মায়ানমারকে নিয়ে সমন্বিত পর্যটন শিল্প এলাকা গড়ে তোলার কাজ চলছে। একসাথে আমি দেখেছি বিদেশ থেকে যখন পর্যটকরা আসে, প্লেন ভাড়া তো অনেক বেশি। ওরা চায় একই মূল্যের থেকে হয়তো $200-300 বেশি দিয়ে তারা আরও 2-3টা দেশে যদি তারা ভ্রমণ করতে পারে, ওদের তখন টাকার একটা সাশ্রয় হয়। সেই ভাবনা থেকে আমরা ভেবেছি যে না, ঠিক আছে, এই কাজটা আমরা করতে পারি কিনা, এবং আমরা জয়েন্টলি প্রমোট করছি। We already have a combination for 2 countries already, but we can have more countries, something like 3 countries together or 4 countries together. We could have it. শুধু ব্যক্তি কিংবা প্রাতিষ্ঠানিক উদ্যোগেই নয়, এই কাজে সরকারের সহযোগিতাও নিশ্চিতের কথা বললেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের পর্যটন মন্ত্রীরা। আমাদের যদি পারস্পরিক উদ্যোগগুলো থাকে এবং যদি যোগসূত্রগুলো স্থাপন করতে পারি আমরা, তাহলে পরে এই ইন্টার এশিয়া আমাদের পক্ষে সম্ভব হবে পর্যটন শিল্পকে আরও এগিয়ে নিতে। পর্যটনের মাধ্যমে, সাংস্কৃতিক ঐতিহ্যের বিনিময়ের মাধ্যমে আমরা যৌথভাবে কাজ করলে আমরা পরস্পরের পরিপূরক হিসেবে আমরা সবাই উপকৃত হবে। শিল্প সংস্কৃতির আদান প্রদানের রাষ্ট্রীয় নিয়মনীতির আরও সহজ করার দীর্ঘদিনের দাবি থাকলেও ভ্রমণ পিপাসুদের এই দাবি এখন এই সমন্বিত উদ্যোগের মাধ্যমে বাস্তবে রূপ লাভ করতে পারে বলে আশা করা হচ্ছে। এম বাদশা, SATV, ঢাকা। সেনাবাহিনীর পোশাক পরে আফগানিস্তানের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে তালেবানরা। এতে অন্তত 140 জন নিহত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আফগান সেনাবাহিনীর এক মুখপাত্র। উত্তরাঞ্চলের বলাক প্রদেশে মাজারি শরীফ শহরের সেনা ঘাঁটিতে এই হামলা চালানো হয়। আফগান মুখপাত্র জানান, সৈনিকরা জুমার নামাজের জন্য সেনা ঘাঁটির বাইরে বের হচ্ছিলেন। এ সময় সেনা সদস্যদের মতোই পোশাক পরে হামলা চালানো হয়। বোলারদের দাপটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্যামাইকা টেস্টের প্রথম দিন নিজেদের করে নিয়েছে পাকিস্তান। 3 ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দিন শেষে ক্যারিবীয়দের সংগ্রহ 7 উইকেটে 244 রান। সাবিনা পার্কে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। অভিষেক ম্যাচে দ্বিতীয় বলে ওপেনার ক্রিক ব্রেথওয়েটকে আউট করেন মোহাম্মদ আব্বাস। এরপর শুরু হয় মোহাম্মদ আমিরের গতির ঝড়। দ্রুত ক্যারিবীয়দের 3 উইকেট তুলে নেন বাঁহাতি এই পেসার। 71 রানে 5 উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। রস্টন চেস এবং শেন ডেউরিচের 118 রানের জুটিতে চাপ সামলে ওঠে তারা। তবে চেস 63 এবং ডেউরিচ 56 রানে ইয়াসির শাহর শিকার হন। দেবেন্দ্র বসুকে নিয়ে দিনের বাকি সময় পার করেন অধিনায়ক জেসন হোল্ডার। দিন শেষে ক্যারিবীয় অধিনায়ক 30 এবং বসু 23 রানে অপরাজিত আছেন।
এসিটিভি দুপুরের সংবাদ শেষ করার আগে বিআরবি শিরোনামগুলো জানাবো আরেকবার। বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনারে লাখি আখন্ডকে শেষ শ্রদ্ধা নিবেদন। নিজের কর্মে বেঁচে থাকবেন গুণী এই শিল্পী, বললেন বিশিষ্টজনরা। ঝিনাইদহে জঙ্গি আস্তানায় চলছে অপারেশন সাউথ প। গোটা এলাকা ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী, সরিয়ে নেওয়া হচ্ছে আশপাশের বাসিন্দাদের। হাওর অঞ্চলের পানিতে কমেছে অক্সিজেনের মাত্রা, তবে টাঙ্গুয়ার হাওরের পানি এখনো ভালো, জানালেন বিশেষজ্ঞরা। মাছ খেলে ডায়রিয়ার আশঙ্কা। লঘুচাপের প্রভাবে দেশের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি, আরও কদিন অব্যাহত থাকার পূর্বাভাস। বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড়। এই ছিল এসিটিভি দুপুরের সংবাদে। এসিটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.sctv.tv। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।